আবারও স্বাগত একুশে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। দর্শক, ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের সমাপ্তি হয়েছে দুপুর 2টায় এবং সেই অনুযায়ী আমরা বলতে পারি যে লেনদেন শেষ হওয়ার আধা ঘন্টা অতিবাহিত হয়েছে। কিন্তু আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের খুব ভালো একটা অবস্থান ছিল এবং দিনের শেষ ভাগেও সেই অবস্থানটা কিন্তু ধরে রেখেছে এবং দিন শেষে যদি আমরা বলি দিনের শুরু থেকে শেষ পর্যন্ত একটানা পজিটিভ ট্রেন্ডের মধ্য দিয়ে আজকে লেনদেন হয়েছে, লেনদেনের সমাপ্তিও হয়েছে। বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েছে এবং টার্নওভারও গত কার্যদিবসের তুলনায় কিছুটা বেড়েছে। আমরা যদি একটু বলি যে আজকেও কিন্তু ফার্মাসিউটিক্যাল সেক্টর, ইঞ্জিনিয়ারিং সেক্টর, এই সেক্টর দুটোতে বেশ ভালো একটা মুভমেন্ট ছিল, অর্থাৎ সবচেয়ে বেশি টার্নওভার ছাড়িয়েছে এই ফার্মাসিউটিক্যাল সেক্টরে। এবং আমরা যদি একটু সূচকের অবস্থান দেখি, আমরা সূচক কোন অবস্থায় রয়েছে, আমরা যেটা বলছিলাম যে সূচকের উত্থানেই কিন্তু লেনদেন হয়েছে এবং সেই ধারাবাহিকতায় কিন্তু লেনদেনের সমাপ্তি হয়েছে। আপনারা দিন শেষেও দেখতে পাচ্ছেন 34 পয়েন্টের মতো বেড়েছে ডিএসসির প্রধান সূচক, 5156 পয়েন্টে রয়েছে এবং লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বাড়ার সংখ্যাটাই বেশি দেখা যাচ্ছে। যে কটি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে সেটা যদি একটু বলি যে 223টি প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েছে, দর হারানোর সংখ্যা দেখা যাচ্ছে 29টি এবং অপরিবর্তিত প্রতিষ্ঠানের সংখ্যা 39টি। দিন শেষে টার্নওভার ছাড়িয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে, সেটা একটু দেখে নিব। আপনারা হয়তো এরই মধ্যে দেখেছেন, জানেন যে 597 কোটি টাকা, প্রায় 600 কোটি টাকা লেনদেনের মধ্য দিয়ে কিন্তু আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের সমাপ্তি হয়েছে। তো দর্শক, আপনারা যেটা দেখছিলেন যে আজকে সূচকের উত্থানে এবং টার্নওভারও একটু কিছুটা গতি ফিরে এসেছে, সেই ধারাবাহিকতায় কিন্তু লেনদেনের সমাপ্তি হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। তো পুঁজিবাজার নিয়ে আরও বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো পুঁজিবাজার বিশ্লেষক মাহমুদ হোসেন এফসি এর সঙ্গে। জি, আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। জি, ধন্যবাদ আপনাদেরকে আমাকে সংযুক্ত করার জন্য। পুঁজিবাজারের যে লেনদেন চিত্র আমরা দেখতে পাচ্ছি এবং বেশ কিছুদিন ধরে কিন্তু পুঁজিবাজারের একটা অবস্থা আমরা দেখতে পাচ্ছি যে বৈশ্বিক যে যুদ্ধ পরিস্থিতি, তার প্রভাব কিন্তু আমাদের বাংলাদেশেও পড়ছে ইন্টারন্যাশনাল স্টক মার্কেটের সাথে তাল মিলিয়ে। তো এই জায়গাটাতে আসলে কি বলবেন? ধন্যবাদ আপনাকে। দেখুন, ইউজুয়ালি আপনারা মনে করেন ঘরে যদি আগুন লাগে তার ঝাঁজ তো একটু বাইরে লাগে, এটা স্বাভাবিক। বাট দুঃখের বিষয় হচ্ছে যে আপনার বৈশ্বিক শেয়ার মার্কেটে যখন পজিটিভ হয় তখন কিন্তু বাংলাদেশের মার্কেটে পজিটিভ হয় না, নেগেটিভ হলে সেই নেগেটিভটা হয় এবং এর সুযোগ নিয়ে একটা কুচক্রী মহল মার্কেটকে আপনার ওই যে যেটা বলে যে আপনার উল্টোপাল্টা করে তারপর তারা লুটে পুটে খাওয়ার একটা ব্যবস্থা করে। তো সরকারের পর সরকার পরিবর্তন হলো, এর মধ্যে আপনার অরাজনৈতিক সরকার আসলো, তারপরে আবার রাজনৈতিক সরকার আসলো। বাট বিনিয়োগকারীদের স্বার্থে এখন পর্যন্ত এই লুটপাট বন্ধ করার জন্য কার্যকরী কোনো পদক্ষেপ কোনো সরকার কার্যকরভাবে নিতে পারলো না। এখানটাই হচ্ছে হতাশার বিষয়। বাট আপনার বৈশ্বিক বাজারে কিছুটা প্রভাব তো পড়বেই এবং বৈশ্বিক বাজারে এবার যে প্রবলেমটা হচ্ছে সেটা শুধুমাত্র ওখানেই সীমাবদ্ধ নয়, সেটার প্রভাব কিন্তু বাংলাদেশের অর্থনীতিতেও নেতিবাচকভাবে যথেষ্ট পরিমাণ পড়তেছে এবং ভবিষ্যতে আরো পড়ার সম্ভাবনা আছে। জি, আপনার যে কথাটা আসলে এটা বরাবরই আমরা শুনে আসছি এবং এটা আসলেই বলতে হয় যে যখনই কোনো সরকার এসছে আসলে এই বাজার নিয়ে তাদের খুব একটা মাথা ব্যথা ছিল না এবং তারা আসলে সেইভাবে বিভিন্ন সময় বিভিন্ন উদ্যোগ গ্রহণ করলেও সেটা এক্সিকিউশন আমরা দেখি নাই। কিন্তু আমি এখানে একটা কথা বলতে চাচ্ছিলাম যে গতকালকেই জাতীয় সংসদে অর্থমন্ত্রী পুঁজিবাজারকে শক্তিশালী করতে বেশ কিছু পরিকল্পনার কথা কিন্তু উল্লেখ করেছেন। এর মধ্যে রয়েছে পুঁজিবাজারকে আসলে শক্তিশালী অর্থায়নের উৎস, এটি একটি বিষয়। এটা বিভিন্ন সময় হচ্ছে পুঁজিবাজার সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ তাদের প্রধান রিকোয়ারমেন্ট ছিল এটা, যে পুঁজিবাজারকে অর্থায়নের উৎস করলে সেটা পুঁজিবাজারকে গতিশীল করার জন্য সবচেয়ে বড় ভূমিকা রাখবে। আরও কিছু উদ্যোগ রয়েছে, সেটা আমি যদি একটু বলি যে আর্থিক পণ্য চালু করা এবং আইনি কিছু সংস্কার, ডিজিটালাইজেশন, এরকম আরও বেশ কিছু পরিকল্পনার কথা বলেছেন। তো এইটা যদি আসলে এটা নিয়ে আপনি কি বলবেন? দেখুন, অর্থমন্ত্রী মহোদয় যা বলেছেন আমি তো এটাকে সাধুবাদ জানাই। আর সবচেয়ে বড় ব্যাপার কি, উনি কিন্তু ব্যবসা বাণিজ্যের মানুষ। উনি দীর্ঘদিন যাবৎ ব্যবসা বাণিজ্যের সাথে নিজে ব্যবসায়ী হওয়ার কারণেই হোক বা আপনার বিএনপি রাজনৈতিক দলের ব্যবসা বাণিজ্যের পাটটা রিপ্রেজেন্ট করার জন্যই হোক, উনি কিন্তু
ব্যবসায়ীদের সাথে খুব ক্লোজলি কানেক্টেড ছিলেন। সেটা যখন সরকারে ছিলেন তখনও ছিলেন, যখন আপনার ওনাদের দল সরকারে ছিল না তখনও কিন্তু ছিলেন। তো কাজী ওনার এই ব্যাপারে সম্যক ধারণা আছে, এটা ভালো। কারণ এর আগে অর্থমন্ত্রী মহোদয়রা কিন্তু বলেছে যে পুঁজি বাজারের ব্যাপারে আমরা কিছু জানি না, এটা ফটকা বাজার, এরকম করে নেতিবাচক কথাও কিন্তু বলা হয়েছে। তো এখানে যে উনি ওনারশিপ নিয়ে ভালো কিছু পদক্ষেপের কথা বলছে, এটাকে আমরা সাধুবাদ জানাই এবং ইতিবাচক ভাবে দেখি। আর দুঃখের ব্যাপার হয়েছে কি জানেন, যে খোদ প্রধানমন্ত্রী, তিনি অবৈধই হোক আর বৈধই হোক, তারাও কিন্তু পুঁজিবাজার নিয়ে আশা জাগা নিয়ে কথা বলেছিল। বাট সেই কথা কিন্তু কথা ফুলজুরি হিসাবেই রয়ে গেছে, বাস্তবে কিন্তু রূপান্তর হয়নি। অর্থমন্ত্রী মহোদয়রা বলেছিল যে পুঁজিবাজারের পরিপূর্ণ পরিস্ফুটন ঘটানোর জন্য সরকারি এবং বিদেশি মালিকানার যে যৌথ মালিকানার কোম্পানি আছে, ভালো কোম্পানি আছে, সেগুলো মার্কেটে আনা হবে। সেটা আপনার রাজনৈতিক অরাজনৈতিক সব সরকারি বলেছে। বাট এটা কিন্তু ওই যে কথার মধ্যেই সীমাবদ্ধ থেকেছে, এটা কিন্তু কখনো বাস্তবে রূপান্তর হয়নি। এক সময় আমরা বলতাম যে এখানে আমলাতান্ত্রিক জটিলতা বা আমলাদের অসহযোগিতা আছে। এই আপনার বিগত ইন্টারিম গভর্নমেন্টের সময় আমলারা খুব একটা সুবিধাজনক অবস্থায় ছিল না বলে বলা হচ্ছে। কারণ এর আগে ফ্যাসিস্ট গভর্নমেন্টের সময় আমলাদের এত রাজনৈতিক কারণ হয়েছে, যার কারণে ফ্যাসিস্ট এই ইন্টারিম গভর্নমেন্টের সময় কিন্তু আপনারা কিছুটা হলেও আপনার একটু কম্পারেটিভলি আপনার খারাপ পজিশনে ছিল কম্পারেটিভলি। ইভেন আফটার দ্যাট তৎকালীন আপনার মনে করেন অর্থ উপদেষ্টা মহোদয় বলেছিল যে আনা হবে, বাট সেটা কিন্তু আনা যায়নি। তো কাজে আমরা এখন জোর দিয়ে বলতে পারছি না যে শুধু আমলাদের কারণেই ভালো কোম্পানি মার্কেটে আনা যাচ্ছে না। কেন ভালো কোম্পানির কথা বলছি, কারণ মনে করেন প্রতিটা ভালো কোম্পানি কিন্তু পুঁজি বাজারের জন্য ব্লাড। এখন ব্লাড সার্কুলেশন যদি না থাকে, স্বাস্থ্যগতভাবে একজন মানুষ যতই ভালো থাকুক সে কিন্তু মারা যাবে। তো আমাদের পুঁজি বাজার কিন্তু আস্তে আস্তে মারা যাচ্ছে। কারণ এই যে বিগত আপনি 3 বছরে দেখেন নতুন কোন কোম্পানিটা আছে, এর মধ্যে অনেকগুলো কোম্পানি কিন্তু আপনার মনে করেন তাদের কারসাজি ধরা পড়ার জন্য হোক, অথবা আপনার মনে করেন হচ্ছে রাজনৈতিক পট পরিবর্তনের জন্য হোক, তাদের কিন্তু খুব খারাপ অবস্থায় চলে গেছে। তাহলে এক্সিস্টিং লিস্টেড কোম্পানিগুলো ঝরে পড়ে গেল বা একদম মনে করেন প্যারালাইজড হয়ে গেল, এট দ্য সেম টাইম ভালো কোনো কোম্পানি আসলো না। তাহলে এই পুঁজি বাজার নিয়ে কিভাবে আপনার মনে করেন আশাবাদ ব্যক্ত করা যাবে বা এটা কিভাবে সদারায় ফিরবে? বাট আমি অর্থমন্ত্রী মহোদয়ের সাথে একদম একমত যে বাংলাদেশের অর্থনীতিকে যদি এগিয়ে নিতে হয়, প্রাতিষ্ঠানিক রূপ যদি দিতে হয়, এবং যে এলডিসি গ্রাজুয়েশন পিছিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে, আলটিমেটলি যদি আমরা সেই গ্রাজুয়েশনে যেতে চাই, তাহলে এই পুঁজি বাজারের পরিপূর্ণ পরিস্ফুটন ছাড়া, মানে আপনার ব্যবসা বাণিজ্যের পুঁজির সংস্থান পুঁজি বাজার থেকে করা ছাড়া একদম সম্ভব না। কারণ ব্যাংক স্বল্প মেয়াদে আমানত কালেক্ট করে সেটা যদি দীর্ঘ মেয়াদে প্রজেক্টে ইনভেস্ট করে, তাহলে কিন্তু এই ব্যাংকিং সেক্টরে যেমন ইফেক্টিভলি 55% বেশি নন পারফর্মিং লোন আছে, এরকম অবস্থা কিন্তু চলতেই থাকবে এবং সাধারণ মানুষকে তথা সরকারকে আপনার ভর্তুকি দিয়ে যেতে হবে এবং একটু ইন্টারাপ্ট করছি, এগিয়ে নেওয়া যাবে না। যে একটু ইন্টারাপ্ট করছি। এই যে আমলাতান্ত্রিক জটিলতা, আসলে এটা অনেক কঠিন একটা শব্দ। এই শব্দের বাইরে গিয়ে যদি আমি বলি যে এই মুহূর্তে আসলে এই পদক্ষেপগুলো এক্সিকিউশনের জন্য বোল্ড স্টেপ কি হওয়া উচিত? দেখুন, সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমরা যেটা বলি টপ, মানে টোন অফ দ্য টপ একদম ক্লিয়ার থাকতে হবে। যে এখানে আপনার মনে করেন সরকারের উচ্চ মহল থেকে থাকতে হবে যে পুঁজি বাজারের উন্নয়ন করতে হবে, এখানে আপনার মনে করেন অন্য কোনো নেগোসিয়েশন চলবে না। এইটা যদি বলা যায়, তাহলে এই মার্কেট পড়ে থাকার কারণ, যেটা মনে করেন একটা সিন্ডিকেট একটা কারণ, আরেকটা কারণ হচ্ছে এই মার্কেটের যারা ব্যবস্থাপনায় ইনভলভ আছে, বিশেষ করে ঢাকা স্টক এক্সচেঞ্জ, চিটাগং স্টক এক্সচেঞ্জ, তারা কিন্তু নিজেরা পরিবর্তন হবে বা এখান থেকে তারা সরে যাবে। কারণ তাদের দ্বারা কিন্তু আপনার মনে করেন যথাযথ কার্যক্রম এখানে করা হচ্ছে না বা আপনার করানো যাচ্ছে না। ইভেন সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের যারা কর্তা ব্যক্তি আছে,
তারাও কিন্তু মেসেজ নিয়ে নিবে যে যেহেতু আপনার সরকারের উচ্চ মহল চাচ্ছে যে পুঁজি বাজারকে আপনার শক্তিশালী পুঁজির করতে। সন্তানকারী প্রতিষ্ঠান হিসাবে গড়ে তোলা, সেটা যেহেতু আমরা পারফর্ম করতে পারছি না, তাহলে ওনারাও সরে যাবে। তার এটা মানে হচ্ছে একটা সঠিক ব্যাপার। জায়গায় সঠিক ব্যক্তিকেই নিয়োগ দেয়া হবে, এটার উপরে আপনি হচ্ছে বোল্ডলি বলছেন সবার উপর আগে এটাই করতে হবে। আমি বলছি কারণ আপনি দেখেন বাংলাদেশের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে কি, আপনার মনে করেন একজন স্বর্ণকার হিসাবে খুব ভালো, তাকে আমরা কর্মকারের কাজ দিয়ে দেই। তো এখন মনে করেন একজন ডক্টর, সে যতই ভালো হোক, সে কিন্তু একটা আপনার ইঞ্জিনিয়ারিং কাজ করতে পারবে না। এই যে রাইট ম্যান রাইট প্লেসে নাই, এজন্যই কিন্তু মার্কেট সবচেয়ে বেশি সাফার করে। এটা কিন্তু আমাদের এই যে মার্কেটের যে শর্টকামিং গুলো বা আমাদের পুঁজিবাজারের সংশ্লিষ্ট সংস্থাগুলোর যে শর্টকামিং, এগুলো যদি আমরা আমলে না নেই, তাহলে কিন্তু আমরা উন্নয়ন করতে পারবো না। জি, আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। আমরা তেমনটাই আশা করছি যে এই পুঁজিবাজারের গতিশীলতার জন্য সঠিক পদক্ষেপগুলোই বর্তমান সরকার নেবে। ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ আমরা পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম পুঁজিবাজার বিশ্লেষক মাহমুদ হোসেন এফসি এর সঙ্গে। এবার নিচ্ছে একটা বিরতি। বিরতির পর দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য এবং অর্থনীতির নানা খবর নিয়ে আসছেন সুকান্ত সরকার। সঙ্গেই থাকুন।